আসসালামু আলাইকুম। আমি মনি। আমি আমার জীবনের একটা কালো অধ্যায় বলবো না, জীবনটাই হয়তো বা একটা কালো অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা বলতে এসেছি আপনাদের কাছে। আমরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। ছোটোবেলা থেকেই যে খুব সচ্ছলভাবে মানুষ হয়েছি সেটা বললে ভুল হবে। বাবার একটা দোকান ছিল, মুদি দোকান ছিল, সেই দোকানের উপরেই 6-7টা মানুষের চলা ছিল। খুব কষ্টে না খেয়ে এক টিন চালের নিচে ঘর বেঁধেছিলাম। যখন খুব ছোট ছিলাম তখন একটা টিনের চালের নিচে চারপাশে বেড়া দেওয়া ছিল, সে টিনের চাল দিয়েও পানি পড়তো। এরকম অবস্থায় আমরা ছিলাম। নানি বাড়ি থেকে, বাবার অবস্থা যেহেতু মুদি দোকান থেকে চলতো, তো নানি বাড়ি থেকে কিছু দিত, সেটা বেচে কিনে তারপরে খেতাম। নানি বাড়ি থেকে মানে জায়গা সম্পত্তি না, মানে প্রতি নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন হয় সেগুলা দিত। তো সেগুলা দিয়ে বেচে কিনে কোনো রকমে আমাদের দিন যেত। বাবার মুদি দোকান যেহেতু ছিল, ওখান থেকে মোটামুটি কিছু আসতো, কিন্তু আমরা কখনো এটা বলতে পারবো না যে সচ্ছল ছিলাম। ছোটোবেলা থেকেই দরিদ্র ছিলাম। কখনোই মানে আমার বিয়ের আগ পর্যন্ত আমরা কখনো কোরবানি ঈদে যে কোরবানি শেয়ারে দেয়, ভাগে দেয়, সেই ভাগও কখনো আমরা দিতে পারিনি। মানে ঈদের দিন আমরা চেয়ে থাকতাম কখন একজন এসে আমাদেরকে একটু গরু গোশত দিবে, তারপরে আমরা রান্না করব, তারপরে খাবো। এরকম ছোটোবেলা থেকেই মানে এই জিনিসটাই দেখে আসতেছি। মানে আমরা কোরবানি দিব এটা কখনোই ভাবতেও পারি নাই। যেখানে আমাদের চারপাশে দেওয়ালই ছিল না, ঘরের কোনো নিরাপত্তাই ছিল না, এরকম। তারপরে একদিন হঠাৎ করে আমাদের ঘরের মধ্যে মানুষ চুরি করে, জানেন? মানে বাংলাদেশের অবস্থা এমন, এই ঘরের মধ্যে মানুষ চুরি করে। একদিন চোর ঢুকে ঘরের মানে আমাদের 4-5 জনের পরনে যা জামা কাপড় ছিল, ওই 4-5টা জামা কাপড় ছাড়া আর ঘরের কোনো কিছু ছিল না। যা পাইছে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু সব নিয়ে গেছে। বাবা একদিক দিয়ে দোকানদারি করতো আর আরেক দিক দিয়ে চাষাবাদ করতো। সেরকম যে চাষাবাদ করতো তা না, মোটামুটি ধান আর হলো কিছু সবজি কিনে চাষ করতেন উনি। ওনার একার পক্ষে তো দুই দিকে সামলানো কিন্তু মানে অত সহজ ছিল না। তো অন্যদিকে আমার আবার বড় ভাইটা এতটাই বদ ছিল, সে বাবার দোকান থেকে যেহেতু মুদি দোকান, টুকিটাকি চুরি করে করে সে আরেক জায়গায় বিক্রি করতো। সেই বিক্রি টাকা দিয়ে সে সিনেমা দেখতো। মানে বাবার যে দরিদ্র অবস্থা, বাবার যে আর্থিকভাবে দুর্বল, সেটা দেখেও যে সে সাহায্য করবে সেটা না করে উল্টা সে জিনিসপত্র নিয়ে নিয়ে চুরি করে করে সিনেমা দেখতো, মেয়েদের সাথে বিভিন্ন জায়গায় যাইতো। খারাপ কাজ না, কিন্তু প্রেম করতো আর কি, মানে মেয়েদেরকে যে বিভিন্ন জিনিস গিফট করতো। এটা দেখেই ছোটোবেলা থেকে বড় হওয়া। পরে যখন বিয়ে হলো, মানে আমাদের আমরা 2 বোন আমার ছোটো বোনটা দেখতে ভীষণই সুন্দর, আলহামদুলিল্লাহ ভীষণ সুন্দর। কিন্তু আমি যে খুব সুন্দর তা বলা যাবে না, মোটামুটি সুন্দর, ঠিক আছে। তো বাবা খুব ভালো ঘরে বিয়ে দিছে, মানে আমাদের অবস্থার তুলনায় বাবা খুব ভালো ঘরে বিয়ে দিছে। আমাদের বিয়ে পর্যন্ত আমার বড় ভাই, ছোট ভাই তো ছোট, মাঝখানে আমরা 2 বোন। বড় ভাই তখনও কোনো কাজ করতো না, শুধু এদিক সেদিক ঘুরে বেড়াতো, কখনো কোনো কাজ করতো না। তো যাক, বাবা নিজের ইনকাম দিয়ে আমাদের 2 বোনকে বিয়ে দিল। আমার বিয়ের 6 মাস পরেই আমার ছোট বোনের বিয়ে হয়। পিঠাপিঠি 2 বোনেরই বিয়ে হয়ে যায়। দোনো বোনেরই ভালো ঘরে বিয়ে হওয়াতে তো মোটামুটি তখন একটু সচ্ছলতা দেখি যে হ্যাঁ, জীবনটা মনে হয় যেন এবার মোড় ঘুরলো। জীবন থেকে হয়তো বা দারিদ্রতাটা এখন একটু কাটবে, হয়তো বা ভালোভাবে থাকতে পারবো, একটু খেতে পারবো, ভালো কিছু খেতে পারবো, ভালো পড়তে পারবো, একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তাও সেরকমই লিখে রাখছে, কিন্তু আমার কপালটা সেরকম হলো না। আমার বোন আলহামদুলিল্লাহ সে ভালো আছে, আমার তাতে কোনো আক্ষেপ নাই, কিন্তু আমার জীবনটা সেরকম হলো না। আমার জীবনটা, আমার হাজব্যান্ড যথেষ্ট ইনকাম করে, তার ইনকাম সোর্স অনেক ভালো। সে বাহিরে থাকে, আমি
দেশে থাকি, সে বাহিরে থাকে, কিন্তু সে বাহিরে থাকা সত্ত্বেও সে অনেক ইনকাম করে। মানে আমরা বাবা বাড়িতে যা দেখে আসছি তার থেকে কয়েক গুণ সে বেশি ইনকাম করে, কিন্তু তার ইনকাম করার টাকাটা না সে আমাকে দেয় না। মানে যতক্ষণ পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা হয় নাই, ঠিক আছে, কিন্তু সে তার ইনকাম করার টাকাটা আমাকে দেয় না। মানে আমাকে একদম লিমিটেড টাকা, যেটা হয়তো আমি আমার খাওয়া দাওয়া শেষ করে হয়তো বা থাকবেই না। আমার প্রতি মাসে যে খরচটা হয়, শুধু খাওয়া দাওয়া খেলেই কি হয়, প্রতিনিয়ত একটু জামা কাপড় লাগে, একটু শখ হয়, নানান কিছু হয় না, কিন্তু ওই শখের পূরণের জন্য আমাকে কোনো টাকা পয়সা সে দিত না। তার যে পরিমাণে ইনকাম সে পরিমাণে সে আমাকে দিত না। আমি বলছি না সে আমাকে পুরাটা দিক, কিন্তু মিনিমাম একটা তো দিবে, কিন্তু সে দিত না। কিন্তু অন্যদিকে তার যে ইনকাম করতো সেই টাকাও নাকি তার কাছে থাকতো না। সে যদি 50,000 টাকা ইনকাম করতো, আমাকে হয়তো 5-7 হাজার টাকা দিলে বাকি টাকাটা তার কাছে তো থাকবে, তাই না? সে তো ডিপোজিট করে রাখবে অথবা কোথাও ইনভেস্ট করবে, সেটা সে করতো না। কিন্তু মাস শেষে তার কাছে টাকা থাকতো না। তাহলে টাকাগুলো যেত কোথায়? প্রথম 2-4 বছর কিন্তু আমি দেখি না, আমার বিয়ের প্রায় 3-4 বছর পরে সে বিদেশে থেকে আসছে। মানে বিয়ের প্রায় 1-1.5 মাস 2 মাস পরে সে চলে গেছে, যে প্রায় 4 বছর পরে সে দেশে আসছে। মানে ততদিনও আমার অত কিছু বুঝতে পারতেছি না যে সে টাকাটা ইনভেস্ট করতেছে কোথায় কিংবা তার টাকাটা যাচ্ছে কোথায়। পরে আস্তে আস্তে পরে যখন সে দেশে আসলো, এবার তখন 6 মাসের ছুটি নিয়ে আসছে, অনেকটা সময় এতদিন তাকে দেখি নাই কাছ থেকে। এই 6টা মাস যে তখন তাকে দেখলাম যে সে তার যে ইনকামের মানে 4 ভাগের 3 ভাগে সে এদিকে সেদিকে খরচ করে। বলতে সে তার আত্মীয় স্বজন, বলবেন যে আত্মীয় স্বজনকে সে দিতেই পারে, ঠিক আছে, আত্মীয় স্বজনকে দিতে পারে, কিন্তু তার বাবা মাকে খরচ দিবে, তার যে ভাই বোনের বিয়ে হয় নাই তাদের খরচ দিবে, কিন্তু তার বোনের জামাইকেও খরচ দেয়, তার বিবেককেও খরচ দেয়, ভাইকেও, যে ভাইয়ের বিয়ে হয়েছে, ইনকাম সোর্স ভালো আছে, তারা তাদের ইনকামটা জমায় রেখে এর থেকে কৌশল করে নেয়। কিন্তু এর তো অত অবুঝ না যে হ্যাঁ, কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে এর থেকে টাকাটা নিয়ে যায়। মানে যেখানে আমি নিজে চলতে পারতেছি না, আমার নিজের টাকা প্রয়োজন, সেদিক থেকে সে অন্য তার ভাবির কিংবা তার ভাইয়ের ঘরের দেওয়ালের প্লাস্টার করানোর জন্য সে টাকাটা দেয়। তো এটা কতটুকু যুক্তিযুক্ত আমার বোধগম্য না। তো যাক, এরকম করতে করতে যাক ছয়ে ছিলাম যে বিয়ে তো হয়েছে জীবনে একটা, আর তো যাওয়ার জায়গা নাই। বাবা মার অবস্থাও যে খুব সচল হয়ে গেছে তাও না। আমাদের হয়তো বা 2 বোনের খরচ কমে আসছে, কিন্তু বাবার ইনকাম তো সে একটাই। ভাই বিদেশ গেছে, ভাইকে বিদেশ পাঠানো হয়েছে, ওখানে একটা বড় অ্যামাউন্ট খরচ হয়েছে। সব দিকে তাকিয়ে চুপ করেছিলাম যে যাক, আমার খরচটা তো অন্তত খাওয়ার বাঁচার খরচটা তো সে দিচ্ছে। এরকম করতে করতে আমার ছেলে হলো, পরে সে চলে গেছে। মানে এরকম করে সে যখন যায় প্রায় 3 বছর পরে আসে। ওখানে যে সে খুব খারাপ কাজ করে এটা বলবো না, কখনোই বলবো না, সে খুবই ভালো মানুষ। কিন্তু সে আমার একটাই ত্রুটি, সে মানে এখন এভাবে করতে করতে এখন যে আমার পরিস্থিতি কন্ডিশন, আমি গল্পটা ছোট করে বলি, এখন এভাবে আমার জীবনটাই চলে গেল। আপনি বলবেন যে হয়তো বা 2-4 বছর গেছে, না, আমার প্রায় 27-28 বছরের সংসার, এখন আমি যে পজিশনে আছি 27-28 বছরের সংসারে আমার এরকমভাবেই দিন চলেছে। আমার 4টা ছেলের মানে আমার বাসা ভাড়া দিতে হয় না, যেখানে থাকি ওইটা আমার নিজের জায়গা, কিন্তু যতটুকু খরচ দেয় সেটা একদমই মিনিমাল একটা খরচ, যেটা কিনা আমার প্রতিদিনের খাবার জোগান দিতেই আমার কষ্ট হয়ে যায়। এমনও সপ্তাহ যায় যে সপ্তাহে আমরা মাছ খাই না, জাস্ট কোনো রকমের শাকসবজি খেয়ে ভুজে খেয়ে দিন যায়। কিন্তু তার ইনকাম সোর্স থাকে, এখন ইনকাম সোর্স কমে গেছে, কিন্তু তার কোনো সেভিংস নাই। এতগুলা বছর সে যে বাহিরে ছিল, বিদেশে ছিল, শুনি যে বিদেশিদের অনেক টাকা, তো সেখান সূত্রে তার কোনো ডিপোজিট নাই, কিচ্ছু নাই, নাথিং। সেখান থেকে মানে এক জায়গায় যে আমি হতবাক হয়ে পড়ে আসি, সেই জীবনটা ওইভাবেই চলেছে। বাবার সংসার থেকে যেভাবেই আসছি ওইভাবেই কোনো রকমে যাচ্ছে। মানে রিসেন্ট কাহিনী, আমার লাস্ট 1 সপ্তাহ আমি মাছ খাই না, এরকমও দিন যায় আমার। এই ছিল আপুটার কাহিনী। গল্পটা শুনে আমার কাছে এত অবাক লাগলো যে একটা মানুষ এরকমও হয় যে নিজের সন্তান ফ্যামিলিকে এতটা কষ্ট দিয়ে অন্যদিকে টাকা দেয়। মানে অন্যদিকে যখন তার টাকা দেওয়া এত ইমার্জেন্সি না, তারপর যখন টাকা দেয়, তো এই সংসার করার থেকে না করাই বেটার। তো আপুটা দেখে রয়ে গেছে, আমি হইলে তাও থাকতাম না। সবাই আপুটার জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজটাকে ফলো, ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।